চিকেন পক্স কিভাবে প্রতিরোধ করব সেটা জানতে চায়, বা অনেকে এসে আবদার করেন যে কিছু একটা ওষুধ দিন, গতবার তো দিয়েছিলেন, অমুক ডাক্তারবাবু তো দেন। তো এটা হয়তো কিছুটা কন্ট্রাডিক্টরি। আমাদের অমরনাথ চক্রবর্তী স্যার আছেন, এটা নিয়ে প্রোফাইল্যাক্সিস নিয়ে আমি ওনার কখনো কিছু শুনেছি বলে মনে হয় না। তো আজকে অনুরোধ করব ক্লাসের শেষে এই প্রোফাইল্যাক্সিসের ব্যাপারটা যদি একটু বলেন, ভ্যাকসিনেশনের জায়গাটার সাথে প্রোফাইল্যাক্সিসের কি পার্থক্য, বা হোমিওপ্যাথি সেখানে রোলটা কি, বা সত্যি কি কনস্টিটিউশনাল মেডিসিন দিলে সেটা সারবে, বা সারবে বলবো না, প্রতিহত করতে পারবো, নাকি নির্দিষ্ট কোনো ভাইরাসের এগেনস্টে যে সকল মেডিসিনগুলো আমাদের উঠে এসেছে বা বই যে সকলগুলো লেখা আছে সেটা কতখানি কার্যকারী এবং সেটা কতটা সমর্থনযোগ্য। কার্যকরী যে সমর্থনযোগ্য তো একটা ব্যাপার থেকে। আশা করি স্যার এই জায়গাটাকে খুব সুন্দরভাবে বলবেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিজটা সম্বন্ধে। সেটা আমরা কিভাবে বুঝবো, কি কি লক্ষণ পাবো, বা তার সিকেলিটা কি থেকে যাচ্ছে, তার হ্যাজার্ড কি হচ্ছে, অন্য রোগের সাথে আমরা কি গরমিল করে ফেলতে পারি, বা এটা কতটা ইনফেকশিয়াস, বা কিভাবে আমরা তার প্রতিরোধ করব। কারণ যে কোনো ইনফেকশিয়াস ডিজিজকে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট দিয়ে এবং আমাদেরকে কিন্তু প্রতিরোধ করতে হয়, এটাতে কিন্তু কারো দ্বিমত থাকা উচিত নয়। তো সব থেকে আগে ছবিটা একটা দেখে নিই। চিকেন পক্সের ছবিটা দেখুন। আপনারা প্রত্যেকে দেখেছেন এবং জানেন যে কোনো অভিজ্ঞ চিকিৎসক কিন্তু র্যাশ বেরোনোর 1.5 থেকে 2 দিনের মধ্যে বলে দিতে পারেন, অন্তত আমরা সেটা পারি বলে দাবি করি, যে এটা চিকেন পক্স কি অন্য কিছু। অন্য কিছু বলতে আর একটা রোগের সাথে এটার খুব সূত্রপাত বা প্রথমের দিকে খুব মিলে যায়, সেটা হচ্ছে হার্পিস জোস্টার। হার্পিস জোস্টারের উদ্ভিদগুলো এবং চিকেন পক্সের উদ্ভিদগুলো প্রাথমিকভাবে 1 থেকে 1.5 দিনের মধ্যে কিন্তু প্রায় সমতুল থাকে। এই জায়গাটা আমাদের একটু সচেতন হতে হবে, যাতে আমরা ঠিক বুঝতে পারি যে পরিস্থিতিটা কি। যদিও হার্পিস জোস্টার বলুন বা চিকেন পক্স বলুন, মতানৈক্য থাকবে। কেউ কেউ বলবেন আমরা সিস্টেমেটিক করব, আমরা সিমটোমেটিক করব, সরি সিস্টেমেটিক করব না, আমরা সিমটোমেটিক করব। সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য বা যুক্তি সাপেক্ষ। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাইছি, যে হার্পিস জোস্টার যে পরিমাণে কষ্টদায়ক, চিকেন পক্সও সে পরিমাণে কষ্টদায়ক। দুটোই কিন্তু ইনফেকশিয়াস, কিন্তু এইভাবে এপিডেমিক হিসেবে কিন্তু কখনো ছড়িয়ে পড়ে না ওই হার্পিস জোস্টারটা। হার্পিস জোস্টার নিঃসন্দেহে ছোঁয়াচে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে বডি কন্ট্যাক্ট, বা এক ডার্মা থেকে অন্য ডার্মা, মানে একজন মানুষ খুব কাছাকাছি এলে তার যদি জিনিসপত্র ব্যবহার করে, সেখানে হয়তো সেই কন্ডাক্ট ডার্মাটাইটিসের মাধ্যমে আমরা এই হার্পিস জোস্টারটাকে পাবো। কিন্তু চিকেন পক্স এত বেশি ইনফেকশিয়াস যে তাকে কিন্তু প্রতিরোধ করাটা তুলনামূলকভাবে বেশ কঠিন। অতএব সেই জায়গাটা আমাদের একটু হলেও সচেতন হতে হবে। আর কেন সচেতন হতে হবে? দুটো রোগের ম্যানিফেস্টেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। আর ম্যানিফেস্টেশন যেখানে আলাদা হয়ে গিয়ে থাকে, তার প্রিভেন্টিভ টেকনিক অথবা তার খাদ্য বা তার বসবাস সে কিভাবে করবে না করবে, সেই জিনিসটার কিন্তু কিছুটা হলেও পার্থক্য থেকেই যায়। তাহলে চলে আসুন যে জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, বা যে জিনিসটাকে প্রতিবারের মতো একই কথা, এসেনশিয়াল অফ ডায়াগনোসিসে কিন্তু আমি একদম মজে আছি। যে কোনো কি বলবো এটাকে, সার্জিক্যাল ডিজিজ হোক বা প্র্যাকটিস অফ মেডিসিনে যত ধরনের রোগের কথা বলা আছে, আমি চেষ্টা করি যে এই এসেনশিয়াল অফ ডায়াগনোসিসটাকে খুব গুরুত্ব সহকারে মানার, কারণ এটা একটা খুব সূত্রপাত, বা এটা একটা ডায়াগনোসিসের জায়গা। এই মেডিসিনাল ডায়াগনোসিস বলবো না, ডিজিজ ডায়াগনোসিস, তাতে হোমিওপ্যাথিতে যে একদম আমরা এড়িয়ে যেতে পারি তা নয়, কিন্তু আমাদের এই এসেনশিয়াল ডায়াগনোসিসটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে একটা জিনিস তো বুঝতে পারবো যে রোগটা আমার কি, বা আমার রোগটা কোন দিকে যাচ্ছে, বা তার পরিস্থিতিটা কি, বা একটা রোগ কতদিন হবে, কতদিন পরে আমি তাকে সংযত করতে পারবো। হয়তো কেউ বলবেন হোমিওপ্যাথিক মেডিসিন পড়লে তার সেই কিউরেটিভ জায়গাটা এত বেশি ত্বরান্বিত হয় যে ওই রোগটা যে পুরো মেয়াদকাল কমপ্লিট করতে পারে না। সেটা কিন্তু ক্ষেত্র বিশেষে যুক্তিতর্কের ব্যাপার। তবে দেখেছি, হ্যাঁ, একথা হাজারবার সত্য, যে হোমিওপ্যাথিক ওষুধ যদি ঠিকভাবে হয় পড়ে,
মানে সিলেকশন যদি আমাদের ঠিক হয়, ডোজ যদি ঠিক হয়, বা আমাদের ভাইটাল ফোর্স বা কনস্টিটিউশনাল মেডিসিন যদি আমরা ঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের রোগগুলো আর অতটা প্রভাব বিস্তার করতে পারে না। সেটা সম্পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপার। ব্যক্তি স্বাতন্ত্র্য তো দুটো জায়গাতে বলবো, এক হচ্ছে পেশেন্টের ব্যক্তি স্বাতন্ত্র্য, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের ব্যক্তি স্বাতন্ত্র্য। তিনি কিভাবে সেটাকে ট্যাকেল করবেন, তার জ্ঞানের বিদগ্ধতা দিয়ে অর্গানন মেনে বা কেন ফিলোসফি মেনে কতটা মানবেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তো আজকের এই আলোচনার যে এসেনশিয়াল অফ ডায়াগনোসিস, সেখানে আমরা কি পাচ্ছি একটু আলোচনা করে নিই। এক্সপোজার 14 to 21 days বিফোর অনসেট, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এখানে কিন্তু সেই ইনকিউবেশন পিরিয়ডের একটা কিন্তু জায়গা এসেই যায়, অর্থাৎ যেদিন থেকে রোগটা শরীরে ঢুকেছে এবং সেটা যেদিন প্রকাশিত হবে, এক্সপোজ করবে, এক্সপোজার যেটাকে আমরা বলছি, তার ভিতরে কিন্তু 14 থেকে 21 দিনের একটা সময় থেকে যায়। ওই ভেরিসেলা ভাইরাস দ্বারা যখন একটা বডি এফেক্টেড হবে, তো সেখানে আমরা কি পাচ্ছি, এই হিসেবটা তো একটা বিজ্ঞান ভিত্তিক হিসেব, তারা যেটা বলেছে, কিন্তু তার আগে তো আমরা কখনো বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন দেখা যায় কোন একজন মানুষ তার কোন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা অন্য কারো কাছে গিয়েছিল যে কিনা এই চিকেন পক্স এফেক্টেড হয়েছে, সেদিন থেকে শুরু করে 20 থেকে আপনার 14 থেকে 21 দিনের মধ্যে এই নির্দিষ্ট ব্যক্তিটি যিনি আজকে ভুগতে চলেছেন, তার মধ্যে কিন্তু এই একটা সময়ের ব্যবধান কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড, বা এখানে যেটাকে আমরা বলেছি এক্সপোজার 14 to 21 days বিফোর অনসেট। পরবর্তী ক্ষেত্রে আমরা কি পাবো ওই 14 থেকে 21 দিনের মধ্যে? কি 21 থেকে 21 না হয় 25-26 দিনের মাথা আমরা কি পাচ্ছি? আমরা পাবো ফিভার। এটা খুব কমন ব্যাপার। যতগুলো ইনফেকশিয়াস ডিজিজ আমরা আলোচনা করলাম গত 4টে ক্লাস, আজকে তো 5ম ক্লাস, প্রত্যেকটাতেই দেখুন এর অনসেটটা কিন্তু প্রায় এক। ফিভার পাচ্ছি আমরা, আর আমরা কি পাচ্ছি? ম্যালাইস, একটা অস্বস্তি ভাব, গা ম্যাজমেজ অবস্থা, একটা ভালো না লাগা, একটা যেন মানসিক অসুস্থতা, ওই যে সিকনেসনেস আর প্রায় বলেন না, এই যে সিক, এই সিকের সূত্রপাত হচ্ছে কিন্তু এইখানটাতে। মানে কি, পার্টিকুলার এই রোগটা বলতে কি আমি বলছি যে এর সূত্রপাত কিন্তু হচ্ছে, এই সিকের সূত্রপাতটা কিন্তু হচ্ছে এখানে। আসলে এই মানুষটা অনেক আগে থেকে সিক ছিল, তবে গিয়ে এই ধরনের ঘটনাকে সে প্রতিরোধ করতে পারেনি, এই ভাইরাসটাকে সে প্রতিহত করতে পারেনি, এই ভাইরাসটা সে মোকাবিলা করতে পারেনি, সেই জন্য কিন্তু তার শরীরে এই ধরনের ম্যানিফেস্টেশন গুলো দেখা দিয়েছে। কি পাচ্ছি সেখানে? ফিভার বললাম, ম্যালাইস বললাম, জাস্ট বিফোর অর উইথ ইরাপশন। আগের ক্লাসটা একটু মনে করে দেখুন, আমরা যখন মিজিলস নিয়ে বলেছিলাম, তখনও বলেছিলাম যে র্যাশেস গুলো বাইরে বের হয়ে আসার আগে কমপ্লেক্স স্পট হিসেবে গালের ভিতরে দুধারে সাদা সাদা ধরনের ঘা হয়। সেটা ছিল নির্দিষ্ট পার্টিকুলার ওই মিজিলসের জায়গাটাতে, সেই ভাইরাসের দ্বারা সে যখন আক্রান্ত হচ্ছে। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি এই চিকেন পক্সের ক্ষেত্রে? এখানে পাচ্ছি বিফোর অর উইথ ইরাপশন, অর্থাৎ ইরাপশন বের হওয়ার আগে অথবা ইরাপশন যখন বের হয়েছে, এই অবস্থাতে আমরা তার মধ্যে আমরা ফিভার এবং ম্যালাইস, এই দুটো কন্ডিশন কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি। আরো কয়েকদিন পার হয়ে গেল, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মতো একটা সময়, 2 থেকে 3 দিন, তারপরে দেখবেন যে কষ্টগুলো শরীরে ফুটে উঠছে, অর্থাৎ দুটো ধরনের, এখানে কিন্তু সেই অর্গাননের জায়গা, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। অর্থাৎ এইটা হচ্ছে সেই অবজেক্টিভ সিমটমস যেটা পেশেন্টের শরীরে ফুটে উঠেছে, পেশেন্টও দেখতে পাচ্ছে এবং তার যে অ্যাটেন্ডেন্স বা যে ডাক্তারবাবু দেখছেন তিনিও কিন্তু সেটা লক্ষ্য করতে পাচ্ছেন। আগেরটা ছিল সাবজেক্টিভ সিমটমস, অর্থাৎ পেশেন্ট যেটা বলছে তার ভিতরের কষ্ট, আর পরেরটা হচ্ছে তার অবজেক্টিভ সিমটমস, যেটা একজন পেশেন্ট দেখছেন বা তার বাড়ির লোক দেখতে পাচ্ছেন। সেখানে আমরা কি পাচ্ছি? হ্রাস। অর্থাৎ হ্রাস বলতে আমরা যে সকল উদ্ভিদ বা চুলকানি বা ছোট ছোট বা গুটির মতো জায়গা, বা একটা মৌমাছি কামড়ালে বা পিঁপড়ে কামড়ালে যে ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, ফুলে গিয়ে থাকে, বা পর্যাপ্ত পরিমাণে যখন ছোট ছোট মশা কামড়ার মতো জায়গা আমরা লক্ষ্য করি, সেটাকে আমরা র্যাশ বলছি। তাহলে আমরা কতগুলো র্যাশ দেখতে পাবো। মজার ব্যাপার হচ্ছে দেখুন, এই র্যাশের কোয়ালিটিটাই
আপনাকে চিনিয়ে দিবে যে এইটা চিকেন পক্স না অন্য কিছু, বা একটু আগে যেটা বললাম অর্থাৎ ওই হারপিস জোস্টার কিনা। চিকেন পক্সের র্যাশটা কিরকম হবে? ইরাপটিক। যদি আমরা একদম ইরাপটিক কথাটাকে তুলে ধরতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে? ইরাপশন থেকে কিন্তু কথা যাচ্ছে ইরাপটিক, অর্থাৎ তাতে কতগুলো ইরাপশন দেখা দেবে, ছড়ে যাওয়ার মতো। বা ইরাপশন বলতে আমরা কি বুঝবো? উদ্ভেদ, এটাই তো বাংলা মানে বলা হয়, হয়তো আরো কিছু থাকতে পারে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তারপরে পয়েন্টটা দেখুন, সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল কথাটা মানে কি? সেন্ট্রিফিউগাল কথাটার অ্যাকচুয়াল মানে করলে দাঁড়ায় যে অপকেন্দ্রিক। অপকেন্দ্রিক অর্থাৎ বাইরের দিকে বিস্তৃত হয়ে যাচ্ছে এমন। মনে করুন আপনি আপনার শরীরে তেলের একটা মানে গরম তেলের একটা জায়গা পড়েছে, বা গরম জলের একটা জায়গা পড়েছে, একটা জায়গাটা ফোস্কা হয়ে যাচ্ছে, যে জিনিসটা ঘটে দেখতে যেরকম লাগে, অর্থাৎ ফোস্কাটা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে। আমি চলে যাচ্ছি আগের ছবিটাতে, দেখুন এই যে জায়গাগুলো, এই যে ভিতরে ঢুলিতে ঢুলি, একদম বাংলা গদা বাংলা যেটা বলা হয়, ঢুলির মতো ভরে গেছে, ভিতরে জল জমে গেছে, এবং আস্তে আস্তে ওটা সেন্টার থেকে পেরিফেরির দিকে আস্তে আস্তে বড় হতে শুরু করে। এটাকেই বলা হচ্ছে এখানে ভাষায় সেন্ট্রিফিউগাল। তারপরে কি বলা হচ্ছে? প্যাপুলার। প্যাপুলার কথাটার মানে কি? প্যাপুলার কথাটার মানে যদি আমরা বলতে চাই, অর্থাৎ যে ভেসেল বা ভেসিকুলার যে সকল ঘটনাগুলো ঘটে, সেই জিনিসটাকে আমরা এখানে প্যাপুলার বলার চেষ্টা করছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে কতগুলো পাস্টুলার ফর্ম, যার ভিতরে একটা কভারিং থাকবে, কতকগুলো উদ্ভিদ, কতকগুলো জল জমে যাওয়া জায়গা, যেটা সম্পূর্ণভাবে একটা উদ্ভিদ দিয়ে মানে চর্ম দিয়ে বা ত্বক দিয়ে কিন্তু ঘেরা থাকছে, মানে আলটিমেট তখনও কিন্তু জায়গাটা ফেটে যায়নি, এরকম একটা জায়গা। তারপরে কি বলা হচ্ছে? চেঞ্জিং টু ভেসিকিউলার। চেঞ্জিং টু ভেসিকুলার, সেটা আস্তে আস্তে একটা ভেসিকেল বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেই জিনিসটাতে আস্তে আস্তে সেটা ত্বরান্বিত হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ একটা ফোস্কার মতো জায়গা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে শরীরের নানান জায়গায়, এবং সেই উদ্ভিদগুলো এইভাবে খুব দ্রুত ইরাপটিক, সেন্ট্রিফিউগাল, পার্পুলার এবং চেঞ্জেস টু ভেসিকুলার, এই কয়েকটা শব্দ কিন্তু আমরা পাচ্ছি। এবার ভেসিকুলার সম্বন্ধে যদি একটু খুব ভালো করে যদি উপলব্ধি করতে হয়, সেখানে লেখা আছে সিএমডিটিতে, সেটা কি লেখা আছে? ডিউড্রপ অন এ রোজ প্যাটল। খুব সুন্দর কথা। ডিউড্রপ মানে হচ্ছে শিশির। একটা শিশির বা শিশির কতগুলো মানে শিশিরের সমন্বয় যখন আরেকটা বৃহৎ আকৃতির যখন স্থান দখল করে, সেই জিনিসটাকে আমরা বলছি এই ডিউ ড্রপ। আর এটা কিরকম হবে ব্যাখ্যা করা হচ্ছে যে ফুলের, বিশেষ করে গোলাপ ফুলের পাপড়ির উপরে যদি কতগুলো শিশির একসাথে একত্রিত হয়, যেরকম চকচক জলজল করে, সেই জিনিসটা। আপনারা একটু রবীন্দ্রনাথকে ফিরে যান, সেই দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফিলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সেই যে শিশির বিন্দু যেটা গোল হয়ে, যেটাকে আমরা একটা আর্থের মিনিয়েচার ফর্ম বলে মনে করি, যেখানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এসে যেন জুড়ে গেছে বা যোগ দিয়েছে, সেটাকে তো আমরা মিনিয়েচার ফর্ম বলি, অর্থাৎ একটা বড় জিনিসের ক্ষুদ্রতম একটা সংস্করণ। এখানে কিন্তু আমরা ঠিক সেই ধরনের কতগুলো উদ্ভিদ পাবো, যেটাকে বলা হচ্ছে পাস্টুলার অ্যান্ড ফাইনালি ক্রাস্টিং। পাস্টুলার অর্থাৎ যেটা হচ্ছে কভার দেয়া থাকবে, অর্থাৎ সেটা তখনও গলে যায়নি বা ফেটে যায়নি, এবং ফাইনালি ক্রাস্টিং অর্থাৎ একটা শেষ পর্যন্ত একটা কঠিন আবরণে রূপান্তরিত হবে। এই হলো এর ম্যানিফেস্টেশন বা এক্সপোজার থেকে শুরু করে 3 থেকে 4 দিনের মধ্যে যে শারীরিক পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করব একটা পেশেন্টের মধ্যে, সেটা হচ্ছে এই জিনিসগুলো। তাহলে আশা করি আমি আমার মতো করে বলতে পেরেছি। এবার দেখুন জেনারেল কনসিডারেশনটা কি, মানে সাধারণ মানুষের কাছে আমরা কি পাই বা লোকেরা কি জানে, সেটা বিশেষ কিছু না, সেটা হচ্ছে চিকেন পক্স ইজ হাইলি কন্টেজিয়াস, মানে প্রচন্ড পরিমাণে ছোঁয়াচে বা সংক্রমণ। কন্টেজিয়াস মানে তো সংক্রামক রোগ, তাহলে এটা এক ধরনের প্রচন্ড পরিমাণে সংক্রামক রোগ, অ্যান্ড ইজ জেনারেলি এ ডিজিজ ইন চাইল্ডহুড। জেনারেলি এটা
শিশুদের মধ্যে 1 থেকে 1.5 বছর কি পরবর্তী ক্ষেত্রে 12 বছর যৌবনা পর্যন্ত আমরা কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করে থাকি। তার মানে এই নয় যে একজন বয়স্ক মানুষের পক্স হবে না। পক্স তাদেরও হতে পারে, তবে দেখা যায় যে শিশুদের মধ্যেই কিন্তু এই রোগের প্রবণতাটা সবথেকে আমরা বেশি দেখতে পাই। একটা ধারণা ছিল বা এখনো সেই ধারণাটা আছে যে একবার যদি কারো পক্স হয়ে যায়, দ্বিতীয়বার সে সারা জীবনে পক্সে ভোগে না, কারণ তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়ে থাকে, যেটা পরবর্তী ক্ষেত্রে ভেরিসিলা যে ভাইরাস আছে সেটাকে সে কন্ট্রোল করতে পারে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে এরকমও যে একজন মানুষের একাধিকবার, 2 বার বা কারো কারো ক্ষেত্রে 3 বার, তবে হ্যাঁ আমি কখনোই 4 বার পাইনি, 2 থেকে 3 বার কিন্তু পক্সে এফেক্টেড হতে দেখেছি। তার ফেনোমেনাটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এই জন্যই আমি আলাদা বলছি। আইদার প্রথম অবস্থা তার যখন হয়েছিল সে সাপ্রেসড করেছে বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে, অথবা অন্য কোনো কারণে ভাইটাল ফোর্স তো প্রচন্ড উইক ছিল, যার জন্য তার উদ্ভিদগুলো সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি। এরকম কিন্তু কিছু কিছু জায়গা আমরা লক্ষ্য করে থাকি। তো আমরা কি পেলাম এখানে? চিকেন পক্স ইজ হাইলি কন্টেজিয়াস অ্যান্ড ইজ জেনারেলি এ ডিজিজ ইন চাইল্ডহুড। তারপরে কি বলা হচ্ছে যে স্প্রেড বাই ইনহেলেশন অ্যান্ড এফেক্টিভ ড্রপলেটস। অর্থাৎ ড্রপলেট মানে কি, মানে হাঁচি সর্দি কাশির মাধ্যমে যে সকল রোগগুলো ছড়িয়ে যায়, ড্রপলেট ইনফেকশন বলা হয়। হাঁচির মাধ্যমে, সর্দি কাশির মাধ্যমে কাছাকাছি 2-4 জন থাকলে, একজন তো হাঁচলো, অন্যের কাছে শরীরে যখন সেটা ইনহেল হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে থ্রু রেসপিরেটরি ট্র্যাক্ট, এই ধরনের ভেরিসিলা ভাইরাসের যে সংক্রমণ ঘটে সেটা হচ্ছে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ঘটে। এবং এখানে সে একই কথা বলা হয়েছে, এর ইনকিউবেশন পিরিয়ডটা মোর অর লেস, ওই যে যেটা বললাম আগে লেখা ছিল 14 থেকে 21 দিন, এখানে কিন্তু আবার লেখা হয়েছে 10 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এই ধরনের ম্যানিফেস্টেশনটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, বা জেনারেল পাবলিকরা এই জিনিসটাকে কিন্তু সব থেকে বেশি উপলব্ধি করে থাকে। এবার দেখুন ছবিগুলো দেখে নিন বা বড় করে নিন, কতগুলো ঘটনা ঘটছে দেখুন। উপরের যে বড় ছবিটা আছে সেটা হচ্ছে একটা ঠিক পরিণত অবস্থার ছবি, যখন তার ইনফেকশন গুলো ওই 7 থেকে বেরিয়ে গিয়ে, মানে অনসেট হবার পর প্রকাশিত হচ্ছে, সেখান থেকে আগামী 14 দিন কিন্তু তার এই ধরনের উদ্ভিদগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং সার্কিউলি কর্ডারে, অর্থাৎ সার্কেল যেভাবে একটা গোল মতো বৃত্তাকারে কিন্তু স্প্রেড করতে থাকে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ বৃত্তাকার সেটা পায় না, কিন্তু তার নেচারটি হচ্ছে কিন্তু বৃত্তাকারে ছড়িয়ে পড়া, এবং এক এক জায়গায় অতিরিক্ত পরিমাণে, কোথাও কম পরিমাণে, যেখানে যেরকম ভাবে সে সুযোগ পায় তার ইরাপশন গুলো কিন্তু এইভাবে হয়। নিজের ছবিটাতে আপনারা দেখুন যে প্রথম দিনে কতখানি ম্রিয়মান বা অল্প পরিমাণে ছিল, জাস্ট যেন একটা পিঁপড়ে কামড়েছে এরকম একটা অবস্থা, বা একটা সেলুলাইটিস একটা ছোট্ট ফর্ম একটা দাঁড়িয়েছে। তারপর দেখুন আস্তে ভাবে কিভাবে স্প্রেড করছে, প্রথম দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন এবং পরবর্তী ক্ষেত্রে 10ম দিনে, আসলে 14 দিন পর্যন্ত এটা কিন্তু ম্যাক্সিমাম বাড়তে শুরু করে। তাহলে 14 থেকে 15 দিন পর্যন্ত সে কিন্তু সম্পূর্ণভাবে রোগটার কবলে থাকবে এবং আস্তে 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 তার এই কন্ডিশনগুলো বাড়তে থাকবে, এবং আগে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ওই একটু একটু করে শুকিয়ে আসতে থাকবে, সেই জায়গা শুকনো হওয়ার পর সেই জায়গাটা একটা মামড়ির মতো পড়বে এবং আস্তে আস্তে উঠে যেতে থাকবে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখবো আবার নতুন কিছু বেরোচ্ছে। এই হিসেবে প্রায় 21 দিন একজন রোগীকে সে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলবে, এবং পরবর্তী ক্ষেত্রে 21 থেকে 28 দিন এই একটা ফেজ, যেখানে কিনা ওই ধরনের মামড়িগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, এবং একটা খুব ভয়ানক পরিস্থিতির শিকার হয় এটা। সেটা হচ্ছে ওই মামড়িগুলো এত বেশি লাইট, হালকা, যদি সেগুলোকে আপনি ঠিক ঠিকভাবে তুলে এক জায়গায় রেখে দিতে না পারেন, সেটা কিন্তু দ্রুত স্প্রেড করে, এবং তার যে সকল অ্যাটেন্ডেন্স আছে বা তাদের কাছে যারা দেখা করতে এসেছে তাদের শরীরে কিন্তু সেই জিনিসটা কিন্তু ছড়িয়ে পড়ে। এটা এত ধরনের হাইলি ইনফেকশিয়াস ডিজিজ। তো সেই জন্য আমাদের এরকম জায়গায় জায়গায় আমরা যারা ভুগেছি বা যারা ভুগে থাকে তাদেরকে বলি যে তাকে একটা সম্পূর্ণ সেপারেট ঘরে রাখার জন্য, সেখানে যাতে শুধু অ্যাটেন্ডেন্স ছাড়া যাতে না কেউ যায়, তাকে স্কুলে যেতে আমরা নিষেধ করি, আমরা তাকে আর 5 জনের সাথে মিশতে আমরা দিতে চাই না, কারণ অন্য লোককেও তো এই রোগ থেকে বাঁচাতে হবে। যে অসুস্থ হয়েছে সে তো ভুগবেই,
যাতে আর 5 জন না ভোগে বা এটা যাতে স্প্রেড না করে, সেই জন্য কিন্তু এই ধরনের প্রিকশন আমাদের নিতে হয়, বা অনেক সময় আমরা তাকে কিন্তু মশারির মধ্যে রাখার ব্যবস্থা করি। কিন্তু আমি জানি না যে ভাইরাসের মতো জিনিসকে আপনি সরাসরি মশারির ভিতরে কি করে আটকাবেন। এটা একটা পুরোনো দিনের বদ্ধমূল ধারণা। হয়তো এটা তো হতে পারে যে যে বড় মামড়িগুলো সেটা তো অন্তত নিয়ন্ত্রিতভাবে একটা জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, হয়তো সেই চিন্তা ভাবনা নেই, আমরা এরকম জায়গাটা বলে থাকি। তো এবার দেখুন, পরবর্তী ক্ষেত্রে যে জিনিসগুলো বলা হলো সেটাকে যদি আমরা আরো ব্রডলি ভাবি, বুঝতে চাই, তাহলে সম্পূর্ণ সাইন অ্যান্ড সিমটমস গুলো কি আছে আমরা কিন্তু এখানে একটু দেখে নিতে চাই। মানে শুধু ওইটুকু দিয়েই যে আমরা জেনে গেলাম, আমরা পক্সের মোকাবিলা করে ফেললাম, সেটা তো নয়। এর ভিতরে কিন্তু কিছু অন্তর্দশা থেকে যায়। সেখানে কি পাচ্ছি আমরা? প্রথম অবস্থাতেই ফিভার, যেটা একটু আগে আমরা বলেছি। আর কি পাচ্ছি? অ্যানোরক্সিয়া, অর্থাৎ ক্ষুধামান্দ্যের যে একটা ব্যাপার, তার কিছু খেতে ভালো না লাগা। তার সাথে কি ভাববো বা কি দেখবো? সেটা হচ্ছে হেডেক। তার কিন্তু তীব্র এক ধরনের মাথার যন্ত্রণা কিন্তু সেই সময় থাকে। যে কোনো এই ধরনের ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে যেখানে আমরা ফিভার পেয়েছি, সেখানে আমরা অ্যানোরেক্সিয়া পেয়েছি এবং সেখানে আমরা হেডেক পেয়েছি। এটা যেন একটা ত্রিশঙ্কু অবস্থা, এই তিনজন যেন থাকবেই, মিলেমিশে থাকবে। পরবর্তী পয়েন্ট দেখুন, ফিভার অ্যান্ড ম্যালাইস হলো আর মাইল্ড ইন চিলড্রেন। শিশুদের ক্ষেত্রে এই ধরনের যে পরিস্থিতি যেটা হয় চিকেন পক্সের প্রথম অবস্থায়, ফিভার অ্যান্ড ম্যালাইজার মাইল্ড, শিশুদের ক্ষেত্রে এটা অতটা ভয়ঙ্কর আকার ধারণ করে না। ব্যাখ্যাটা তো এইভাবেই করতে পারি যে তার ভাইটাল ফোর্স যথেষ্ট চনমনে বা শক্তিশালী থাকার জন্য সেই ব্যাপারগুলো কতটা পাত্তা দেয় না। আর একটা কি হচ্ছে, অ্যান্ড মোর মার্কড ইন অ্যাডাল্ট। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যখন হয়, সেখানে কিন্তু এই ফিভার এবং ম্যালাইস দুটোই কিন্তু একটা রিমার্কেবল জায়গা কিন্তু পৌঁছে যায়। তারপরের পয়েন্টটা দেখুন, ভেসিকুলার লিসন। একটু আগে বলেছি, ব্যাখ্যা করেছি যথাসম্ভব। কুইকলি র্যাপচারিং এ স্মল আলসার। পরবর্তী ক্ষেত্রে ওই সকল যে ভেসিকুলগুলো ছিল, পাস্টুলার যেগুলো ছিল ফোস্কার মতো, সেগুলো কিন্তু ফেটে যায় এবং মে অ্যাপিয়ার ফার্স্ট ইন অরোফ্যারিংস। অরোফ্যারিংস হচ্ছে অরাল এবং ফ্যারিংসের মধ্যবর্তী যে জায়গা, এই জায়গা কিন্তু তার সব থেকে বেশি ইরাপশন গুলো কিন্তু আমরা দেখতে পাই। যেটা কমপ্লেক্স স্পট পেয়েছিলাম মিজলসের ক্ষেত্রে, আমরা কিন্তু চিকেন পক্সের মধ্যে আমরা কি পাচ্ছি? এই ধরনের অরোফ্যারিংসে বেশ কিছু ভেসিকুলার লেসন। পরের পয়েন্টটা কি বলা হচ্ছে? দ্য প্রুরাইটিক্স রাস বিগিনস প্রমিনেন্টলি ফেস। এই যে প্রুরাইটিক অর্থাৎ চুলকানি যুক্ত, প্রুরাইটিস মানে তো চুলকানি, সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ইচিং শুরু হয়ে যায়। সেটা রাস বিগিনস প্রমিনেন্টলি ইন ফেস, স্কাল্প অ্যান্ড ট্রাঙ্ক, অর্থাৎ শরীরে, মাথার মধ্যে এবং তার মুখমণ্ডলে। স্কাল্প এবং ফেস কিন্তু আলাদা। ফেস হচ্ছে মুখমণ্ডল, স্কাল্প কিন্তু হচ্ছে তার মাথা, যে যে অঞ্চলটা আমরা চুল থাকে। তাহলে ফেস, স্কাল্প এবং টাং মানে হচ্ছে বডি। সেটা সামনের দিকে হতে পারে, তার পিছন দিকে হতে পারে, অর্থাৎ ধর বলে আমরা যেটাকে বলি, সেখানে তারা সেটা প্রভাব বিস্তার করবে। অ্যান্ড লেটার এবং শেষ পর্যন্ত ইনভলভ দ্য এক্সট্রিমিটিস, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, বিশেষ করে ঊর্ধ্বাঙ্গ বা নিম্নাঙ্গ আপনি যাই বলুন, সেই জায়গা কিন্তু ছড়িয়ে পড়বে। এরপর আমরা কি দেখব? ম্যাকুলা প্যাপুলার চেঞ্জ ইন ফিউ আওয়ার্স টু vesicles that become pustular and eventually form crust। অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে এই ধরনের ভেসিকেলস গুলো পরিণত হবে পাস্টুলার জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং ওই ক্রাস্ট মানে কি, শক্ত আবরণে গিয়ে একটা পৌঁছে যাবে। প্রথম কয়েকদিনের মধ্যে যেটা একদম পাতলা অবস্থা ছিল, হাত লেগে গেলে বা শুতে গেলে বা জামা কাপড়ের জন্য যেটা ফেটে যেতে পারতো, পরবর্তী কয়েকদিনের মধ্যে কিন্তু সেটা রীতিমতো শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর এভাবে কিন্তু ফাটে না। অর্থাৎ এই চিকেন পক্সের প্রথম কটা দিন কিন্তু একটা দুর্বিষহ শুধু নয়, খুব সচেতন ভাবে একজন পেশেন্টকে রাখা উচিত। কারণ সেইগুলো ফেটে গেলে সেখানে কিন্তু ঘা হবে, দগ্ধ হবে, অনেক সময় সেখান থেকে ব্লিডিং হয়, সেখানে পাস ফর্ম করে, এবং তার চেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে ওই জায়গাগুলো এতটা ডিপ সিটেড হয়ে যায়, সে যে ঘা বা সেটা কিন্তু শুকাতেও দেরি হয়। শুধু তাই নয়, ওই দাগটা কিন্তু দীর্ঘদিন, হয়তো আমৃত্যু কিন্তু সেই তার ভিতরে থেকে যায়। সেই জন্য আমরা বলি, যাদের ফেসে, মুখে হয়েছে,
তারা যেন কোনোভাবেই নখ দিয়ে বা কোনো কিছু দিয়ে এটাকে ফাটিয়ে না দেয়, কারণ ওই ঘা কিন্তু শুকোতে চায় না বা একটা বাজে একটা দেখতে লাগে, যেটাকে আমরা কখনোই কিন্তু রিকভার করতে পারি না। তবে নিউ লিসন মে ইরাপ্ট ফর 1 to 5 days, এবং পরবর্তী ক্ষেত্রে ক্রাস্ট যেটা, সেটা কিন্তু 7 থেকে 14 দিনের ভিতরে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করে থাকি। এবং শেষ একটা পয়েন্ট বলা হচ্ছে, দ্য ভেসিকলস অ্যান্ড পাস্টেলস আর সুপারফিশিয়ালি অ্যান্ড এলিপ্টিক্যাল উইথ স্লাইটলি স্যারেটেড বর্ডার। অর্থাৎ একটা কঠিন আবরণী বা একটা অতিরিক্ত একটা আবরণীর মাধ্যমে দাঁড়িয়ে থাকে। আগের ছবিটাতে চলে যান, এই ধরনের একটা বেষ্টনীর মধ্যে কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে গোলাকৃতি হয়ে। তাহলে এই ছিল মোটামুটি ভাবে একটা চিকেন পক্সের রোগীর প্রথম থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত এসে দাঁড়িয়ে যাওয়ার একটা অবস্থা। আমরা আমাদের মধ্যে প্রিকশন নিলাম। দেখুন, এখনো পর্যন্ত কোনো ল্যাবরেটরি ফাইন্ডিংস কিন্তু সেইভাবে নেই যে যেটা দিয়ে আপনি ভাইরাল ইনফেকশনকে ধরতে পারবেন বা অন্য কোনো টেস্ট করে বলতে পারবেন যে সে চিকেন পক্সে আক্রান্ত হয়েছে। তবে যেটা লেখা আছে এখানে, ডায়াগনোসিস ইজ ইউজুয়ালি মেড ক্লিনিক্যালি, অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম, যে জিনিসগুলো আমরা জানলাম বা এতদিন আমরা যেটা জেনে এসেছি, সেটার মাধ্যমেই কিন্তু আমরা ক্লিনিক্যালি এই ধরনের ডায়াগনোসিস করে থাকি। তবে যদি ব্লাড টেস্ট করা হয়, সেখানে কিন্তু লিউকোপ্যানিয়া আমরা কিন্তু লক্ষ্য করব, অর্থাৎ ডব্লিউবিসির পরিমাণটা অদ্ভুতভাবে কমে গিয়ে থাকবে। দেখবেন যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন জিনিস যে এই লিউকোপিনিয়া শব্দটা কিন্তু আমরা পাবো, এবং এই জিনিসটাকে কিন্তু এলোপ্যাথি মতে মর্যাদা দেবো, কিন্তু আমাদের হোমিওপ্যাথি মতে কি ধরনের মর্যাদা দেওয়া যায় কিনা সেটা আমার জানা নেই, বা আমরা তথাকথিতভাবে দিয়ে থাকি না। এর একটা ছবি দেখুন, এটা থেকে আমরা বুঝতে পারছি যে একটা বাচ্চার কি একটা অবস্থা হচ্ছে। সমস্ত টাং বলতে এটা এতক্ষণ আমরা যেটা বলছিলাম, অর্থাৎ সামনের দিকে বা এটার পিছনের দিকে আমার ছবিটা নেই, থাকলেও আমরা দেখতাম। ঠিক এইভাবে সারা শরীরে সামনে, পিছনে, হাতে, পরবর্তী ক্ষেত্রে পায়ে, দুটো পায়ে এবং স্কাল্প যেটা বলেছি ফেস, সব জায়গায় কিন্তু এই ধরনের ইরাপশন গুলো কিন্তু ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে সেটা চুলকোতে শুরু করে, রস পড়ে। যদি আমরা ঠিকভাবে হাইজিন মেনটেন না করতে পারি, সেখানে কিন্তু রক্তক্ষরণ হবার একটা ভয় থাকে। নখের ইনফেকশন সেখানে হয়ে গিয়ে একটা ইনফেকশিয়াস কন্ডিশন হয়ে যায়। অর্থাৎ এইরকম জায়গায় আমাদেরকে প্রচন্ড সতর্কতার সাথে আমাদের এই জায়গাটাকে থাকা উচিত। এই যে জায়গাগুলো বলেছিলাম, এই ছবিগুলো আরো বেশি সুস্পষ্ট। দেখুন, আলসার, ব্লিস্টার, প্যাপুলা, প্রত্যেকটা আলাদা, এক একটা থেকে এক একটা ফর্ম। প্যাপুলা থেকে শুরু হয়েছে, ব্লিস্টারে গিয়ে শেষ হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু একটা আলসারে গিয়ে দাঁড়িয়ে যায়। এইমাত্র প্রথমেই বলেছিলাম একসাথে সব রাশগুলো কিন্তু বেরিয়ে আসে না, গ্র্যাজুয়ালি বেরোতে থাকে। মধ্যবর্তী জায়গায় গিয়ে আগের যেগুলো হয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে, আবার নতুন কিছু বেরিয়ে আসছে। এই ধরনের আমরা কিন্তু ক্যারেক্টার দেখতে পাচ্ছি। বা নিচের দিকে ছবিটাতে দেখুন, একদম চকচক করছে, মানে একদম জলে পরিপূর্ণ টইটুম্বুল একটা একটা অবস্থা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেটা কোনোটা ছোট, কোনোটা বড়, এক থেকে একটা দূরত্ব যে সবসময় সমান থাকবে তা নয়। অর্থাৎ এটা কি বলবো, যেটাকে কি বলবো, যে যেটা সাইমান্টালিয়াসলি নয়, মানে বিশৃঙ্খল ভাবে এরা শরীরের যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের উদ্ভিদগুলো এসে থাকে। এবার রোগ তো হয়ে গেল, আমাদের অনেক কিছু জানতে হয়। দেখবেন যে চিকেন পক্স এর কিছু কমপ্লিকেশন থাকে। অর্থাৎ চিকেন পক্স হলো, তারপর একটা রোগী কি ধরনের সমস্যা ভুগতে পারে, যেটাকে আমরা অনেক সময় সিকেলি বলি, বা অনেক সময় নাও বলতে পারি। অর্থাৎ একটা রোগ কিছু ক্ষত রেখে দিয়ে চলে যায়। আর এই জায়গাটাতে আমরা পাচ্ছি কি, যে নিউমোনিয়া ইজ মোর কমন ইন অ্যাডাল্ট। নিউমোনিয়া ইজ মোর কমন ইন অ্যাডাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে যে হয় না তা নয়, তারও কিন্তু কিছু ধরনের ব্রঙ্কাইটিস বা রেসপিরেটরি ট্রাবলস আমরা লক্ষ্য করি বা পেয়েছি, যে পক্স হবার পরে এগুলো ঘটেছে। বা প্রচন্ড পরিমাণে উইক হয়ে যায়, ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, প্রচন্ড পরিমাণে উইক হয়ে যাওয়া, সন্ধ্যের পরে একদম তাকাতে না পারা, প্রচন্ড পরিমাণে ক্লান্তি, প্রচন্ড কষ্ট একটা এই ধরনের পেশেন্টের থাকে। কিন্তু যেহেতু কমপ্লিকেশনের কথা আসবে, তখন কিন্তু আর লক্ষণকে আমরা গুরুত্ব দেবো না, সেখানে কিন্তু আমরা নির্দিষ্ট একটা রোগের কথা বলবো। সেই জন্যই এখানে বলা হচ্ছে নিউমোনিয়া ইজ মোর
common in adult, especially smoker. দেখুন, স্মোকিং এর সাথে নিউমোনিয়া বা রেসপিরেটরি ট্রাভেলস এর একটা প্রচন্ড সম্পর্ক সুনিবিড় ভাবে থাকে, সেই জন্য এখানটা বলা হয়েছে স্পেশালি ইন স্মোকার। আরেকটা কার বলা হচ্ছে না, এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট যারা, এইচআইভি অর্থাৎ কি বলবো, এইডসের যে আক্রান্ত ব্যক্তি, তাদের ভিতরে কিন্তু এই ধরনের নিউমোনিয়া হওয়ার প্রবণতা বাড়ে যদি সে চিকেন পক্সে এফেক্টেড হয়। আর কাদের ভিতরে আমরা পাবো? প্রেগনেন্ট ওমেনদের ভিতরে পাবো, হচ্ছে প্রেগনেন্ট ওমেন যারা, তাদের ভিতরে এটা আমরা পাচ্ছি, অর্থাৎ নিউমোনিয়া। আর দেন ইন চিলড্রেন, অর্থাৎ শিশুদের চেয়ে তাদের ভিতরে, অর্থাৎ বয়স্কদের ভিতরে, স্মোকারদের ভিতরে, এইচআইভি পেশেন্টদের ভিতরে এবং যারা প্রেগনেন্ট ওমেন তাদের ভিতরে কিন্তু আমরা এই ধরনের প্রবণতা লক্ষ্য করছি। আরেকটা হয় কি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS যেটাকে সংক্ষেপে বলা হয়, অর্থাৎ রেসপিরেটরি ট্রাবলস তৈরি করার একটা মোক্ষম ক্ষমতা এই চিকেন পক্সের হয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে বা মানতেই হবে। এবার কিছু কি কথা বলবো এটাকে, মানে ভুল ভ্রান্তি অথবা প্রবাদ বা বিভিন্ন দিন ধরে চলে আসা মানসিক চিন্তাভাবনা, যেটা ভিতরে বিজ্ঞান থাকতে পারে, বিজ্ঞান নাও থাকতে পারে, হোমিওপ্যাথি থাকতে পারে, হোমিওপ্যাথি নাও থাকতে পারে, হোমিওপ্যাথি চিকিৎসকদের চিন্তাভাবনা বিভিন্ন হতে পারে, নাও হতে পারে, তবু সেটা আলোচনা করা দরকার। কখনো কখনো এটাকে আমরা মায়ের দয়া বলেছি, মায়ের দয়া। যারা এই জিনিসটাকে আধ্যাত্মিকভাবে বা অনাধ্যাত্মিকভাবে যারা বিশ্বাস করেন, তারা এই জায়গায় কিন্তু অনেক সময় পেশেন্টকে কোনো ওষুধ খাওয়ার কথা বলেন না। তারা মনে করেন নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে আপনার পেশেন্ট সুস্থ হয়ে উঠবে। তো আমার বক্তব্য হচ্ছে সেটা, এটা কিন্তু আমার ব্যক্তিগত মন্তব্য, যে চিকেন পক্স যদি শুরু হয়, যদি খুব কষ্ট না হয়, তাকে কিন্তু ডিস্টার্ব করাটা উচিত নয়। স্যার আছেন এখানে, অমরনাথ চক্রবর্তী স্যার, নিশ্চয়ই বলবেন যে এখানে যদি একটু ভুলভ্রান্তি ওষুধ পড়ে যায় বা আমাদের সহনশীলতা যদি ঘাটতি দেখা দেয়, আমরা যদি ওষুধ দিয়ে ফেলি, এখানে কিন্তু একটা সাপ্রেশন হবার কিন্তু একটা প্রবল ভয় থাকে। আর চিকেন পক্স সাপ্রেশন হলে অনেক ধরনের গন্ডগোল কিন্তু পাকাতে পারে। যে কোনো ইরাপশন যদি সাপ্রেসড হয়, আবার যদি চিকেন পক্সের মতো ইরাপশন যদি সাপ্রেসড হয়, তাহলে কিন্তু একটা ভয়ানক জায়গায় যায়। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, একটু রোগ সহ্য কষ্ট করে, মানে একটু রোগ কষ্ট সহ্য করে আমরা যদি এটাকে মানিয়ে নিতে পারি, তাহলে এবং উদ্ভিদগুলো যদি সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অচিরে রোগ মুক্তি ঘটবে। আমাদের ভাইটাল ফোর্স তার ক্ষমতা মতো তাকে সুস্থ করবে, আমরা যেন সেটাকে ইন্টারাপ্ট না করি। কিন্তু যদি দেখা যায় সত্যি একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে, যেখানে মেডিসিন না দিলেই নয়, সেখানে আমাদেরকে নিশ্চয়ই একটা মেডিসিন দিলেও দিতে পারে। এবার যেহেতু মায়ের দয়া বললাম, সেখানে দেখা গেছে পুরো আগের দিনে যাদের হতো, সেই পেশেন্টটিকে তো সম্পূর্ণ নিরামিষ খেতে দিতই, বাড়ির লোকেরা কিন্তু নিরামিষ খেত, আমি আমার ছোটবেলা দেখেছি। কিন্তু এখন মডার্ন সায়েন্স কিন্তু সেই যুক্তিটা মানছে না। তারা তো এই ধরনের ঈশ্বর আশীর্বাদ বা এসবকে মানছে না, তাদের কাছে রোগ ইজ রোগ। যেহেতু বলছি যে এখানে ভাইটাল ফোর্স সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় বা শরীর প্রচন্ড পরিমাণে ভেঙে যায় বা স্বাস্থ্যের অবনতি ঘটে, সেই জন্য তারা কিন্তু এখানে নিয়মিত মাছ মাংস ডিম খাবার সুপরামর্শ দেন। অবশ্য সেটা রিচ ভাবে সেই মুখের উপাদেয় করে নয়, অবশ্যই সেটা হাইজিন মেনে, হাইজিন বলবো না, যে সুষম খাদ্য হিসেবে তার প্রোটিন বা তার শরীরে যে সকলগুলো দরকার সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু তারা নিয়মিত মাছ মাংস ডিমের কথা বলেন। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা আমি আগেই বলেছি। আপনি কিভাবে সেটাকে নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে একথা সত্য যে এই কটা দিন তার ভাইটাল ফোর্স এতটাই উইক হয় যে তাকে বাইরে থেকে খাবার দাবার প্রতি একটু কিন্তু আমাদের যত্ন দেওয়া উচিত। এবার স্যারেরা আছেন, আমি কোনো এতে যাব না, তবে প্রবাবেল হোমিওপ্যাথিক মেডিসিন এবং প্রোফাইল্যাক্সিস সম্বন্ধে কিছু না বললে বোধহয় ক্লাসটা ইনকমপ্লিট থেকে যাবে। সেই জন্য আমি বলছি যে প্রথম কথা লিখে রেখেছি, দেখুন, অ্যাকর্ডিং টু সিমটমস যদি ওষুধ দিতেই হয়, যদি মনে করেন যে সত্যি রোগটা খুব কষ্টের জায়গা পৌঁছে গেছে, আপনার পেশেন্ট কষ্ট পাচ্ছে, তার বাড়ির লোকেরা এসেছে, তার ট্রিটমেন্টের দরকার, তাহলে সব থেকে আগে তার ট্রিটমেন্ট করুন অ্যাকর্ডিং টু সিমটমস। সেটা কনস্টিটিউশনাল হবে কি আপনার সিমটোমেটিক হবে, সেটা আপনি সম্পূর্ণভাবে চিন্তা করবেন। তবে
যে সকল বইয়ে এই সকল ওষুধের কথা বারবার উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ওই যতগুলো রাস বা যতগুলো আমি সিমটমসের কথা বলেছিলাম, তার সাথে কিন্তু এই ধরনের মেডিসিনগুলোর একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এর বাইরেও হয়তো অনেক ওষুধ আছে, নিশ্চয়ই থাকতে পারে, আমি যে সব কালেক্ট করতে পারবো তা নয়। এটি হচ্ছে রেপার্টরি বলবো না, এটি হচ্ছে একজন পেশেন্টের লক্ষণ সংগ্রহের পদ্ধতি। তিনি কতটুকু লক্ষণ সংগ্রহ করবেন, কতটুকু পাবেন, তার চোখে তিনি কি দেখবেন, এবং তিনি কিভাবে সেই সিমটমসগুলোকে আমাদের মেট্রিওমেডিকে লিপিবদ্ধ করা সিমটমসের সাথে মেলাবেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তবে এখানে প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত যে সকল মেডিসিনগুলো লাগে, একোনাইট, অ্যান্টিমক্রুড, অ্যান্টিমটার্ট, পরিস্থিতি হিসেবে বেলেডোনা, লিডাম, পালসেটিলা, রাস্ট্যাক্স এবং সালফারের কথা বলা আছে। সরাসরি যদি স্পেসিফিক মেডিসিন, যদিও সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু বিভিন্ন বইয়ে এই সারাসিনিয়া পারপিউরিয়ার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ স্যারেরা বলবেন কিভাবে কখন দেওয়া উচিত বা কোনো কিছু দেওয়া নয়। আর যেটা একদম ক্লাসের লাস্টে এসে যে জিনিসটা আমি বলতে চাইছিলাম বা বলবো, সেটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস, অর্থাৎ একটা রোগ যাতে আমরা প্রতিহত করতে পারি, তার জন্য এখনো পর্যন্ত আমাদের হোমিওপ্যাথি সমাজ মানে দিয়ে থাকে। আমি না দিলে ওষুধের দোকান ভুরি ভুরি ভাবে দেয়, তাদের কাছে গিয়ে বলে এই তো পক্সের সময় এসেছে, দাও গো সেই ওষুধটা গত বছর যেটা দিয়েছিলে। আমি সব শুনতে পাই, দেখি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আজকে জিজ্ঞাসা করেছিলাম, কি দিলে ভাই? সে বলে ভেরিওলি নাম ছিল, দিয়ে দিলাম। কিভাবে খেতে দিলে? আমি আবার জিজ্ঞাসা করলাম। সে বলে এখন 1 ফোঁটা করে 2 বার। বলে কদিন? 5-6 দিন খাক না, সবার কি একই ডোজ? ও মোটামুটি। বললাম কে বললো? সবাই দেয়, ওষুধ কেন বিক্রি করবো না? যাক, এটা ছিল বাস্তব পরিস্থিতি। তো যে ওষুধগুলো লেখা আছে প্রোফাইল্যাক্সিস হিসেবে ইন কেস অফ চিকেন পক্স, সেটা আমি উল্লেখ করছি, সমর্থন করবেন কিনা আমি জানি না, স্যারেরা বলবেন। সেটা হচ্ছে মরবিলিনাম, ম্যালান্ড্রিনাম, ভিরুলিনাম এবং ভ্যাকসিনিনামকে কিন্তু সমস্ত বই বলা আছে। আর সব থেকে শেষে একটা কথা বলতেই হয়, যাদের পক্স হয়ে গেছে, পাস্ট হিস্ট্রিতে আমরা পক্স পাই, যদি অবস্ট্যাকেল অফ দ্য ওয়ে অফ রিকভারির কথা ভাবি, অথবা যদি না ভাবি, কখন আমরা ব্লাইন্ড হই, কখন আমরা প্রিজুডিস হই, তখন কিন্তু আমরা এই ধরনের মেডিসিন অর্থাৎ সাইলেসিয়া বা থুজার কথা ভেবে থাকি, কিন্তু আমরা কখনোই অন্ধের মতো তাকে দেব না, যে অন্ধত্ব নিয়ে আজকে আমরা কিন্তু একটা ভয়ানক অপহোমিওপ্যাথির দিকে একটু একটু করে এগিয়ে গিয়ে চলেছি। তো আপাতত এইটুকু ভাবে বললাম, স্যারেরা নিশ্চয়ই সংযোজন করবেন, স্যারেরা বলবেন। আমি একদম শেষ মুহূর্তে দেখলাম না তথাকথিতভাবে কোনো রিমার্ক বা কোনো প্রশ্ন আসেনি। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। স্যারেরা সংযোজন করুন, ভুল ভ্রান্তিগুলোকে বলুন, এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আমাদের একটা চিন্তা ভাবনা আজকে চিকেন পক্স নিয়ে, মানুষের কাছে তাদের অনেক ভুল ধারণা আছে, মিথ্যা ভুল ধারণা আছে, আমাদের ভিতরে আছে। সেগুলো যদি আলোচনার মধ্যে উঠে চলে আসে, তাহলে হোমিও সমাজ কিন্তু উন্নত হবে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে রুগীরা বুঝতে পারবে যখন তখন যে কোনো ওষুধ যে কোনো ভাবে খেলে তাতে কিন্তু আখেরে ভালো হয় না, মন্দই হয়। নমস্কার, এখানে আমার ক্লাস শেষ করলাম।